জুলাই সনদ চাইলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত। আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধনে আপত্তি বিএনপির। আইনি ভিত্তি ছাড়া ভোট চায় না জামাত। এনসিপির দাবি গণপরিষদ। আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে, এটা আমরা বলেছি। সংবিধানের ন্যাচার ক্যারেক্টার একটি গণপরিষদের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভবপর। স্বৈরাচার তৈরির পথ বন্ধে সমঝোতার তাগিদ প্রধান উপদেষ্টার। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্মের আশা। স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের প্রভাব নিয়ে রাজনীতিকদের ভিন্ন মত। ইতিহাস পুনরাবৃত্তির আশা জামায়াতের। শিক্ষার্থী ও জনতার ভাবনা এক নয় বলছে বিএনপি। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপি নেতা বাবর। ভারতে বসে পতিত সরকারের ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ। 513 কোটি টাকা লোপাটের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। মালয়েশিয়াগামী কর্মীদের 1200 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। 13 এজেন্সির বিরুদ্ধে মামলা। সময় গেলে সাধন হবে। বৃষ্টি স্নাত দিনে শহীদ মিনারে লালন কন্যা ফরিদা পারভিনকে শেষ শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা। দাফন হবে গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। সব দল জুলাই সনদ চাইলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত। ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপি নেতারা বলছেন আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধন হতে পারে না। জামায়াত বলছে জুলাই সনদের আইনি ভিত্তির পরই নির্বাচন করতে হবে। আর এনসিপি বলছে মৌলিক সংস্কার হতে পারে কেবল গণপরিষদ ভোটে। প্রধান উপদেষ্টা বলেছেন স্বৈরাচার তৈরির পথ বন্ধে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। সংস্কার প্রস্তাব ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। রোববার বেলা ৩টার দিকে সভায় যোগ দেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনার শুরুতে রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ দলের অবস্থান তুলে ধরেন। পরে প্রধান উপদেষ্টা বলেন স্বৈরাচার তৈরির সব পথ বন্ধ করতে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। সব পথঘাট বন্ধ করা স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের, এইটি আর কিচ্ছু না। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। বৈঠক শেষে জামায়াত জানায় সব সংস্কারই সম্ভব হবে যদি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হয়। কেউ না মানলে তাদের নির্বাচনে অযোগ্য করার প্রস্তাব দলটির। আর এনসিপি জানায় মৌলিক সংস্কার শুধুমাত্র গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই টেকসই করা সম্ভব। কোনো কারণে যেন নির্বাচন ভণ্ডুল না হয় সরকারকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বাম দলগুলোর। জুলাই সনদের 84টি পয়েন্টের মধ্যে 43টি বিষয়ই সংবিধানের সাথে সম্পর্কিত এবং এতে করে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধিত হবে। সংবিধানের ন্যাচার ক্যারেক্টার এবং প্রত্যেকটা জায়গাতেই যে বড় ধরনের পরিবর্তনগুলো সাধিত হবে সেটাকে শুধুমাত্রই একটি গণপরিষদের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভবপর। আমরা এটাও বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, ফেব্রুয়ারি নির্বাচন হইতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে। এটাকে আমরা কারণ হিসাবে ধরে বা অজুহাত হিসাবে বিবেচনা করে নির্বাচিত সরকারের জন্য মানুষের যে বিপুল প্রত্যাশা, মানুষ যেভাবে মুখিয়ে আছে সেই নির্বাচন কোনোভাবেই যাতে ভণ্ডুল হয়ে না যায়। বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে আইনি পন্থায়। প্রয়োজনে বিচার বিভাগের পরামর্শ নেয়ার প্রস্তাব নেতাদের। সংবিধানের সংশোধনী আনায়নের জন্য কোনো
এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা প্রোক্লেমেশনের মধ্য দিয়ে আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। কোনো কিছু চাপিয়ে না দিয়ে আলোচনার মধ্য দিয়ে গ্রহণযোগ্য সমাধানের আহ্বান নেতাদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ডাকসুর নতুন নেতৃত্ব। কার্যনির্বাহী পরিষদের প্রথম আনুষ্ঠানিক সভায় আগামী 1 বছরের জন্য প্রতিনিধিদের ভূমিকা কি হবে তা নিয়ে পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ডাকসু থেকে যে 5 জন সিনেট সদস্য হতে যাচ্ছেন ঘোষণা করা হয়েছে তাদের নামও। অর্ধযুগ পর নতুন ছাত্র সংসদ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার সকালে অনুষ্ঠিত হয় ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য ও ডাকসু সভাপতি ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভিপিজিএস সহ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। সভায় আলোচিত বিষয় ও বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান জিএস এস এম ফরহাদ। বলেন, রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে সব মতাদর্শের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 বছরে পরিষদের সব সদস্যের কি ভূমিকা হবে সেটি নিয়ে কার্যনির্বাহী পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে। নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে কারো জয় পরাজয় হয়নি, বরং নির্বাচন হওয়ায় বিজয় হয়েছে সবার। বিজয় হয়েছে জুলাইয়ের। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব, তাদের মত বোঝার চেষ্টা করব। ডাকসু থেকে সিনেটের 5 জন সদস্য কে হবেন তা ঘোষণা করেন জিএস এস এম ফরহাদ। ভিপি জিএস এজিএস সহ সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সাবিকুন নাহার তামান্না এবং অনাবাসিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ হবেন সিন্ডিকেট মেম্বার। এছাড়াও ডাকসুর কোষাধ্যক্ষের দায়িত্ব কে নেবেন তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। 33 বছর পর নির্বাচিত নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের আশা প্রকাশ করেছেন ভিপি, আর শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস করার প্রত্যাশা জিএসের। 33 বছর পর হলো জাকসু নির্বাচন। নানা শঙ্কা আর নাটকীয়তার পর শিক্ষার্থীদের নতুন নেতৃত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ফল ঘোষণার পরদিন রোববার বৃষ্টিস্নাত ক্যাম্পাসে দুপুরের পর থেকেই দেখা মেলে শিক্ষার্থীদের পদচারণা। নিজেদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করতে পেরে উচ্ছ্বসিত তারা। প্রত্যাশা, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরিতে কাজ করবেন নবনির্বাচিত জাকসু সদস্যরা। আমরা একটা আশা নিয়ে ওনাদের ভোট দিয়েছি, আমাদের ভোটে বেশিরভাগই জয়যুক্ত হয়েছে। আমরা আশা করব ওনারা ওনাদের ইস্তেহারগুলো ঠিকমতো যাতে পালন করে। লেজুর ভিত্তিক রাজনীতি এবং সেই সাথে জাহাঙ্গীরনগরের যে সংস্কৃতিটা রয়েছে সেটা যাতে খুব ভালোভাবে সংরক্ষিত হয়। নবনির্বাচিত জিএস জানান, সব দলমত সঙ্গে নিয়েই কাজ করতে চান তারা। সেই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যাশা তার। সকল মত দলের পার্থক্য রয়েছে, সবার জন্য আমাদের কাজ করার চাহিদা তৈরি হয়েছে এবং আমরা যেহেতু নিজেদের সাংগঠনিক কাঠামো কিংবা কর্মপরিধি দ্বারা সেটি আসলে এর আগেও প্রমাণ করেছি, আমরা আশাবাদ ব্যক্ত করছি যে তারা তাদের নিজস্ব পরিসরকে আরও এনহান্স করার ক্ষেত্রে আমাদেরকে পাশে পাবে। ক্যাম্পাস থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের প্রত্যাশা নতুন ভিপির। আগামী 1 বছর শুধুই শিক্ষার্থীদের জন্যই কাজ করার লক্ষ্য তার। এই ক্যাম্পাসে নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রথম কাজ হবে দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা হয় সেই চর্চাটি বন্ধ করতে হবে। আমি চেষ্টা করব দলমতের বাইরে গিয়ে সবাইকে নিয়ে একটি নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করতে। সোমবার ক্যাম্পাস কার্যক্রম শুরুর পর নতুন কর্মপরিকল্পনা করা হবে বলে জানান নবনির্বাচিতরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু জাকসুর ফলের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে কিনা তা নিয়ে ভিন্ন মত রয়েছে বিএনপি ও জামায়াতের। ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে আশাবাদী জামাত নেতারা বলছেন, ডাকসুর প্রভাব যে জাতীয় নির্বাচনেও পড়ে তার বড় নজির 70-এর নির্বাচনে আওয়ামী লীগের জয় ও 91-এ বিএনপির সরকার গঠন, যার পুনরাবৃত্তি ঘটতে পারে এবারও। তবে বিএনপি নেতারা বলছেন, বর্তমান বাস্তবতায় ছাত্র সংসদের ফলাফল তেমন প্রভাব ফেলবে না সামগ্রিক রাজনীতিতে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। অর্ধযুগ পর গত মঙ্গলবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে নানা পর্যালোচনা বিশ্লেষণ রাজনৈতিক অঙ্গনে।
এবারের নির্বাচনে ডাকসুতে কেবল প্রথমবারের মতো জয়ই নয়, সব মহলকে চমকে দিয়ে ২৮ পদের ২৩টিতে নির্বাচিত হয়েছে শিবির সমর্থিত প্যানেল। এমনকি হল সংসদ নির্বাচনেও স্বতন্ত্রদের যে জয় জয়কার, সেখানেও ছিল শিবিরের সমর্থন। ২ দিন বাদে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনেও ২৫ পদের মধ্যে জিএস এজিএস সহ ২০টিতে নিরঙ্কুশ জয় পায় শিবির। বিপরীতে ২ কেন্দ্রীয় ছাত্র সংসদে কোনো পদেই ছাত্রদলের জয় না পাওয়া অবাক করেছে নানা মহলকে। দেশের গুরুত্বপূর্ণ ২ বিশ্ববিদ্যালয়ে নিজেদের ছাত্র সংগঠনের সাফল্যে আগামী নির্বাচনে বাড়তি সুবিধা পাওয়ার আশায় জামায়াত। আমরা আশা করছি আগামী দিনের নির্বাচন সহ জাতীয় রাজনীতিতে ডাকসুটার অবশ্য অনিবার্য একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও কারচুপি প্রশাসনের পক্ষপাত সহ ডাকসু জাকসুতে নানা অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রদল। জাতীয় রাজনীতিতে এসব নির্বাচনের প্রভাব কেমন পড়বে তা নিয়ে জামায়াতের বিপরীত অবস্থানে ছাত্রদলের অভিভাবক সংগঠন বিএনপি। আমরা মনে করি যে জনগণের চাহিদা একরকম, ছাত্রদের চাহিদা অন্যরকম, সুতরাং ছাত্রদের এই নির্বাচন দিয়ে বাইরের জাতীয় নির্বাচনের কোনো এই ধরনের বিচার বিশ্লেষণ বা প্রভাব পড়বে কিনা এটা আমার মনে হয় না। বিএনপি নেতারা মনে করেন বর্তমান বাস্তবতায় জাতীয় রাজনীতি আর ক্যাম্পাস ভিত্তিক নির্বাচনের সমীকরণে রয়েছে নানা তফাৎ। এটা যারা রাজনীতি করে তারাই বুঝতে পারে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন দলটির নেতা লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ প্রায় ১৮ বছর পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে বলেন, বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক, তবে কিছু রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। বাবর জানান, ভারতে বসে একটি শিল্প গ্রুপের সঙ্গে বিলে নির্বাচন ভণ্ডুল ও দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন বাবর। এছাড়া দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও পুলিশের নতুন নিয়োগের বিষয়েও কথা হয়েছে বলে জানান বাবর। সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা, আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল, এগুলি আমরা আলোচনা করছি। আলোচনার মাধ্যমে হয়তো 2-1টা রাষ্ট্রীয় লেভেলে চলে আসছে, বাট ওইটা খুব একটা বড় আলোচনা না। কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে, উদ্বিগ্নের জায়গা, যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি। শেখ হাসিনা ওনার সাথে এসএলএম গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্নের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। ইনশাল্লাহ দ্রুত ফেরত আসবে, আপনারা দোয়া করবেন। সন্ধ্যার সময় আরো থাকছে। রক্ত লাগে, রক্ত নে, আমার মাটি ফেরত দে। আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে সড়ক রেলপথ অবরোধ, পাবনায় হরতাল, বাগেরহাটে বিক্ষোভ। রাস্তা না ছাড়লে বল প্রয়োগের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আইসিটি মন্ত্রণালয়ের ৫১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এদিকে মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৩টি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। রাজধানীর ফকিরাপুলের আকাশ ভ্রমণ লিমিটেড এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে মিলেছে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে ১৩৫ কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ। এমন একাধিক এজেন্সির বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পেয়েছে সংস্থাটি। দুদকের তথ্য বলছে, সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকার জায়গায় মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে রিক্রুটিং এজেন্সিগুলো ৪.৫ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করেছে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৩টি এজেন্সি অতিরিক্ত প্রায় ১২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। সরকার কর্তৃক নির্ধারিত ফি ছিল ৭৮,৯৯০ টাকা। এর বাইরেও তারা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, এই বিষয় খাতগুলোতে অতিরিক্ত অর্থ আদায় করেছে। এদিকে আইসিটি মন্ত্রণালয়ে কাজ না করেই প্রকল্পের ৫১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সহযোগী হিসাবে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মন্ত্রণালয়ের আরও ১৬ জন কর্মকর্তার নাম এসেছে। এরই মধ্যে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। তার রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আরও কিছু কার্যক্রম এখনও বাকি রয়েছে এবং এগুলি শেষ হলে যথাসময়ে তারা প্রতিবেদন দাখিল করবে।
দুদকে জমা পড়া ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে 8,000 কোটি টাকা লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান দুদক মহাপরিচালক। যাচাই বাছাই কমিটিতে মাত্রই প্রেরণ করা হয়েছে, তারা এই বিষয়টি পর্যালোচনা করবেন। এছাড়া দুদকের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে 1 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। উৎপত্তিস্থল ভারতের আসামে রিখটার স্কেলে মাত্রা ছিল 5.9। রোববার বিকেল 5:11 কম্পন অনুভূত হয়। এ সময় বিভিন্ন অঞ্চলে অফিস আদালত থেকে মানুষ বেরিয়ে আসেন। কেউ কেউ ভবনের ভেতরে নিরাপদ আশ্রয় নেয়। বাংলাদেশ সহ ভারত, নেপাল, ভুটান, চীন ও মিয়ানমারেও একই সময় অনুভূত হয় ভূমিকম্প। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে 3 জেলায় চলছে বিক্ষোভ। ফরিদপুরে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাবনায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ হয়েছে বাগেরহাটেও। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। রোববার সকালে আবারও পথে নামেন আন্দোলনকারীরা। টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে ঢাকা খুলনা বরিশাল মহাসড়ক এবং ঢাকা বেনাপোল রেলপথ অবরোধ করেন ভাঙ্গার মানুষ। আটকে দেওয়া হয় ঢাকাগামী নকশিকাথা এক্সপ্রেস ট্রেন। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের দাবি, ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা যাবে না। হামিদদি ও আলগির মানুষ চায় না যে তারা এই ভাঙ্গা ছেড়ে অন্য কোনো থানায় সালতা বা নগরকান্দা যাইতে। যতদিন পর্যন্ত আমার এই 2 ইউনিয়নকে না ফেরত দিবে ততদিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। জনদুর্ভোগ লাঘবে অবরোধ প্রত্যাহারে অনুরোধ জানিয়েছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা আন্দোলন করছে আমি অনুরোধ করব, মানুষের জীবনমানের যে স্বাভাবিককরণ, সেই স্বাভাবিককরণ যান চলাচল যদি উপযোগী হয় সেই জায়গায় আপনারা সহযোগিতা করবেন। পাবনার বেড়ায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা হয়েছে সকাল সন্ধ্যা হরতাল। লাঠিসোঁটা নিয়ে পিকেটিং করতে দেখা গেছে হরতাল সমর্থকদের। বেড়া পৌর এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল ও দোকানপাট। দীর্ঘদিনের আমাদের যে ন্যায্য দাবিটা, এইটা বঞ্চিত হয়েছি একটা দলের কারণে। এই আসনের যে পুনর্বহাল যদি না করে আমাদের হরতাল চলবে। বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে সরকারি দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয়রা। আগামী 3 দিন অর্ধদিবস হরতালের ঘোষণা দেন আন্দোলনকারীরা। ইসির এত মতিভ্রম কেন হলো? এই বিভ্রান্তির মধ্যে তারা কেন গেল যে বাগেরহাটের উপরে হাত দিয়ে সব ঠিকঠাক রেখে একটি আসন কমিয়ে দেওয়া হবে? শুধু জেলা শহর নয়, 9টি উপজেলাতেও একইভাবে নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ সরকারি অফিস ঘেরাও করেন সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বৃষ্টিস্নাত দিনে সর্বসাধারণের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন লালন কন্যা ফরিদা পারভিন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান ভক্ত, স্বজন, সহকর্মীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা সম্পন্ন হয়। কুষ্টিয়ায় বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। আরও জানাচ্ছেন নিয়াজ শুভ। তিনি চলে গেলেন, রেখে গেলেন কালজয়ী কিছু গান আর হাজারো স্মৃতি, যে স্মৃতিতে কাতর পুরো সঙ্গীতাঙ্গন। লালন কন্যার চিরবিদায়ে প্রকৃতিরও যেন মন খারাপ। সকালের বৃষ্টিস্নাত আবহাওয়া উপেক্ষা করেই প্রিয় এই শিল্পীকে চিরবিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন ভক্ত অনুরাগীরা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় নিলেন এক গানের পাখি। আমাদের যে কত বড় ক্ষতি হলো এই মানুষটা না থাকাতে, সেটা আমরা এখন অনুধাবন করতে পারছি খুব বেশিভাবে। সঙ্গীতের যে নক্ষত্রকে হারিয়েছি, এই জায়গাটা কতদিনে পূরণ হবে বা আদৌ হবে কিনা, এই বিষয়টা আমার জানা নাই, আমি বলতে পারছি না। এই সব গুণী শিল্পীরা যুগে যুগে আসেন, শতাব্দীতে একজন আসেন, সুতরাং তাদের শূন্যতা হবে। মাকে হারিয়ে সন্তানদের কান্না যেন বাদ মানছে না। তার হঠাৎ চলে যাওয়ায় অভিভাবকহীন হয়ে পড়েছেন অচিন পাখির সন্তানেরা। আমার গুরুমা ছিলেন, ওটাকে হারিয়ে আমরা সব হারিয়ে ফেলেছি। আমরা মা হারা হলাম,
এতিম হলাম আমরা। শেষ বিদায় দিলাম, কিন্তু অন্তরে সবসময় উনি থাকবে। উনার শেষ আসলে বলে কিছু নাই। এই ফরিদা পারভিন একটা গান গেয়ে কিন্তু ফুর মারবে, তোমরা ভুলে গেছো মূল্যকেদের নাম। আজকে তো ফরিদা পারভিনের নামই ভুলে যাবে পারবে, বা মানুষ সবাই ভুলে যাবে। কি দিলাম ওনার কাছে, অনেক কিছু পেয়েছি। ওনাকে যাওয়ার সময় জাস্ট জানাজা পড়লাম, বিদায় দিলাম, এই তো। শেষ ইচ্ছা তার অসীম পাখি সঙ্গীত একাডেমি, এইটাই তার শেষ ইচ্ছা ছিল। এটা টিকে রাখতে হবে আর কি। আপনারা সবাই দেশবাসী দোয়া করবেন তার জন্য। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা হয় লালন সম্রাজ্ঞীর। এরপর গ্রামের বাড়ি কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয় মরদেহ। সেখানে জানাজা শেষে কুষ্টিয়া পৌর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন গানের পাখি ফরিদা পারভিন। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। অভিবাসীদের পক্ষে বিপক্ষে বিক্ষোভে উত্তাল লন্ডন। অংশ নিয়েছে 1 লাখেরও বেশি মানুষ। অভিবাসী বিরোধী বিক্ষোভে ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্রিটেনের সরকার পরিবর্তনের ডাক দেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। দাবি জানান পার্লামেন্ট বিলুপ্ত করে নতুন ভোট আয়োজনের। বিক্ষোভে ভিড় সামলাতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে আহত হয়েছেন 26 পুলিশ সহ বেশ কয়েকজন। এ সময় আটক করা হয় কয়েকজন বিক্ষোভকারীকে। একই দিন বাংলাদেশ অধ্যুষিত এলাকায় হয়েছে বর্ণবাদ বিরোধী বিশাল র্যালি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধনে আপত্তি বিএনপির। সনদের আইনি ভিত্তি চায় জামাত। এনসিপির দাবি গণপরিষদ। স্বৈরাচার তৈরির পথ বন্ধে সমঝোতার তাগিদ প্রধান উপদেষ্টার। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপি নেতা বাবর। ভারতে বসে পতিত সরকারের ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।